থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে সমাধান আসবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই। দেশটি চাইছে কম্বোডিয়া আগে সহিংসতা বন্ধ করুক। যুক্তরাষ্ট্র, চীন এবং মালয়েশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। থাইল্যান্ড সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ব্যাংকক বলেছে এটি দুই দেশের মধ্যকার বিষয়। থাইল্যান্ড চায় না অন্য কোনো দেশ এতে জড়াক। কম্বোডিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ। থাই সেনা আহত হওয়ার পর দূতাবাস বিনিময়ে টানাপোড়েন শুরু হয়। থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে। কম্বোডিয়া রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে। থাই কর্তৃপক্ষ বলেছে সীমান্তে নতুন করে মাইন বসানো হয়েছে। কম্বোডিয়া বলছে অভিযোগ ভিত্তিহীন। আসিয়ানের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানানো হয়েছে। থাইল্যান্ড বলেছে দরজা এখনো খোলা আছে। গঠনমূলক আলোচনা হলেই তারা সমাধানে আগ্রহী। তারা চায় এ সমস্যার মীমাংসা হোক দুই দেশের মধ্যেই। আন্তর্জাতিক চাপ নয়, পারস্পরিক সমঝোতায় তাদের লক্ষ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন মাতৃভাষাকে রক্ষা করতেই হবে, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। কলকাতায় উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে তিনি এই বার্তা দেন। মমতা বলেন বাংলা ভাষার উপর ভাষা সন্ত্রাস চালানো হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে মানুষকে জেলে যেতে হচ্ছে। বাংলা বিশ্বে পঞ্চম এবং এশীয় তৃতীয় সর্বাধিক কথিত ভাষা। প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তিনি বলেন ভাষা সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশু মা শব্দ দিয়ে শুরু করে মাতৃভাষা শেখে। বাংলা ভাষা অবহেলার শিকার হচ্ছে। বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীতকে সম্মান জানাতে হবে। তিনি বলেন বাংলা রবি ঠাকুর এবং নজরুলের মাটি, এখান থেকে জাতীয় সঙ্গীত এসেছে। বাংলায় উন্নয়নের ধারাবাহিকতা কিছু মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। বাংলার ইতিহাস আন্দোলন এবং নবজাগরণের ইতিহাস। তাই বাংলা ভাষার উপর নিপীড়ন বরদাস্ত করা যাবে না। কেউ যদি বাংলায় কথা বলার কারণে নিপীড়নের শিকার হন তবে সেই লড়াই হবে দিল্লিতেও। ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চলেছে, এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য এটি সময় উপযোগী সিদ্ধান্ত। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে। ইসরায়েল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইসরায়েল বলেছে এটি সন্ত্রাসকে উৎসাহ দেবে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। মার্কো রুবিও একে বেপরোয়া সিদ্ধান্ত বলেছেন। তিনি বলেন এটি শান্তির পথে বাধা সৃষ্টি করবে। 7 অক্টোবরের হামলার প্রসঙ্গ তুলে এই সিদ্ধান্তকে অপমানজনক বলেছেন তিনি। ফিলিস্তিনি নেতারা ফ্রান্সের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন এটি ন্যায় বিচারের পথে একটি অগ্রগতি। ম্যাক্রো বলেছেন গাজায় যুদ্ধ বন্ধ দরকার সব জিম্মির মুক্তি, দরকার মানবিক সহায়তা পৌঁছানো। তিনি বলেন শান্তির জন্য ইতিহাসের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই স্বীকৃতি শান্তির বার্তা নিয়ে আসবে বলে আশা করেছেন তিনি। গাজায় খাবারের অভাবে মানুষ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। সেখানে ত্রাণের ট্রাক ঢুকছে খুব অল্প। যা ঢুকছে তা দিয়ে সবাইকে খাওয়ানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও হামলা চলছে। ইসরায়েলি বাহিনী শেলিং এবং বিমান হামলায় জীবন হয়ে উঠেছে আতঙ্কের। গাজার মানুষ এখন শুধু ভাবছে কি খাওয়াবো পরিবারকে। খাবারের দোকানে রুটি নেই, আটার দাম অনেক বেশি, অনেকেই কিছুই কিনতে পারছে না। কারো ঘরে এক মুঠো ডালও নেই। বাচ্চারা খিদের কষ্টে কাটছে। কেউ ঠিকভাবে আশ্রয় নিতে পারছে না। সারাক্ষণ প্রাণের ভয়। কাজ নেই, উপার্জন নেই, খাবারও নেই। মানুষ চেয়ে আছে ত্রাণের দিকে। পরিস্থিতি খুবই শোচনীয়। গাজার মানুষ এখন জীবন বাঁচাতে লড়াই করছে। এক টুকরো রুটির জন্য কাতর হচ্ছে শিশু এবং বৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে অসহায়ত্বের ভিডিও। আশার আলো নেই, খাবারের আশায় দিন কাটছে। গাজার মানুষ এখন শুধু বাঁচতে চায়, শান্তি চায়, সহানুভূতি চায় এবং খাবার চায়।
ইরান ও ইউরোপীয় 3 দেশ ইস্তাম্বুলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। আলোচনায় অংশ নিয়েছে জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স। 2015 সালের চুক্তির নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার হুমকি দিয়েছে এই দেশ। এই নিষেধাজ্ঞা স্নেকব্যাক নামে পরিচিত। আগস্টের শেষ নাগাদ এটি কার্যকর হতে পারে। অক্টোবরে সময়সীমা শেষ হবে। ইরান বলেছে এই নিষেধাজ্ঞা অবৈধ। যুক্তরাষ্ট্র 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর ইউরোপীয় দেশগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। ইরান বলেছে আলোচনার পথ এখনো খোলা। তারা শান্তিপূর্ণ সমাধান চায়। ইউরোপ চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাক, জাতিসংঘ পর্যবেক্ষকদের সহযোগিতায় ফিরিয়ে আনুক। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এটি প্রথম আলোচনা। সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা। আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের সিনিয়র কূটনীতিকরা। তেহরান বলেছে তারা ঝুঁকির বিষয় সতর্ক করেছে। ইউরোপিয়ান কর্মকর্তারা বলেছে বসে থাকার সময় নেই। আলোচনায় অগ্রগতি না হলে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবেই। ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। সৌদি আরব এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সৌদি বলেছে এটি ন্যায়সঙ্গত শান্তির পথকে শক্তিশালী করবে। ফ্রান্স বলেছে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। 1967 সালের সীমান্তকেই ভিত্তি হিসেবে মেনে নেওয়া হয়েছে। সৌদি আরব বলেছে এটি আন্তর্জাতিক ঐকমত্যকে স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক আইন রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সৌদি অন্যান্য দেশকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে। বর্তমানে 142টি দেশ ফিলিস্তিনের পক্ষে। গাজায় চলমান সংকটের মধ্যেই এই ঘোষণা এসেছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সহায়তার অপেক্ষায় আছে। আন্তর্জাতিক আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। ফ্রান্সের এই অবস্থান নতুন বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা দিন দিন আরও জোরালো হচ্ছে। মানবিক সহানুভূতির জায়গা থেকে এমন সিদ্ধান্ত এসেছে। দিল্লিতে ভাঙাড়ির কাজ করা 2 পরিবারকে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একজন গর্ভবতী নারী সহ 6 জন সদস্যকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে তাদের FRRO-তে হাজির করা হয়। তারপর বিমানে আগরতলা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের পুলিশ বলছে তারা ভারতীয় নাগরিক। পুলিশ তাদের আধার কার্ড, জন্ম সনদ এবং জমির দলিল সংগ্রহ করেছে। কয়েকটি দলিল 50 থেকে 70-এর দশকের। আত্মীয়রা হাইকোর্টে মামলা করেছেন। একজন নারী জানিয়েছেন তাকে জোর করে কাগজে সই করানো হয়। ভিডিওতে দেখা যায় তারা এক কাপড়ে বাংলাদেশে আছেন। তারা বারান্দায় রাত কাটাচ্ছেন। মশার কামড়ে শিশুদের কষ্ট হচ্ছে। তাদের কান্না থামছে না। পরিবারগুলো মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তারা যেন নিজেদের দেশে ফিরতে পারে সেই ব্যবস্থা চান। একজন নারী জানিয়েছেন তারা বারবার বলেছে তারা বাংলাদেশি না, তবুও তাদের ধরে নেওয়া হয়েছে। এখন তাদের বাঁচার একমাত্র আশা পশ্চিমবঙ্গ সরকার। ভারত বলেছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রথমে পাকিস্তানে দিয়েছিল। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল 10 মে। এই সিদ্ধান্ত নেয় 2 দেশের DGMO। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো ভূমিকা ছিল না। ভারত বলেছে তারা নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালিয়েছিল। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারত কূটনৈতিক আলোচনা করেছিল। সেই আলোচনায় শুধু ভারতীয় অবস্থান জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা 2 দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। ট্রাম্প দাবি করেছেন শুল্ক নীতির মাধ্যমে তিনি 2 দেশকে চাপ দিয়েছিলেন। ভারত এই দাবিকে মিথ্যা বলেনি, তবে বলেছে তারা দ্বিপক্ষীয় আলোচনাকেই সমাধান হিসাবে দেখে। এই অবস্থান সব দেশকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও যুক্তরাষ্ট্রকে তা জানিয়েছেন। লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত উত্তরে এই তথ্য উঠে এসেছে। তৃণমূল সহ 5 সংসদ সদস্য এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। ভারত আগেও এই বক্তব্য দিয়ে আসছিল। এবারও তারা একই কথা বলেছে। সন্ত্রাস বিরোধী অভিযানের পরেই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। এতে মূল ভূমিকা নেয় পাকিস্তান নিজেই।